সো হ্যাভিয়ন এবারে তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স আর ডিএসসি 3 মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সো এর আগে কিন্তু আমি তোমাদের সমস্ত পেপারের ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি এবং প্রত্যেক কটা পেপারসের ডিটেল সাজেশনস পোস্ট করে দিয়েছি। যারা 80% টার্গেট করতে চাইছো যে 80% আপ করবো বা 85% পেতে চায়, তোমরা প্লে লিস্টে যাবে, সবকটা ভিডিও তো ওখানে রয়েছে। তো প্রথম দিককার সবকটা ভিডিওগুলো একটুখানি মানে স্পিডে দিয়ে দেখে নেবে। সো মোটামুটি ওভারঅল যা প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেক কটা প্রশ্ন কমন পাবে। ইভেন তুমি হচ্ছে কি যে মক টেস্টের সমস্ত কটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারবে। একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা যদি কেউ ফোর্থ সেমিস্টারে পড়তে চাও, তোমরা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। ফোর্থ সেমিস্টার 4টে পেপারস রয়েছে, আমি 3 দিন করে পড়াবো এবং 270 মতো ফিস নেওয়া হবে পার মান্থে। যারা পড়তে চায় দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, এখন থেকে কল করতে পারো। একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, সেখানটায় রেখে দেওয়া হবে তোমাদেরকে, অ্যান্ড এক্সাম শেষ হওয়ার কিছুদিনের মধ্যে ক্লাস করানো হবে। অ্যান্ড বাদ বাকি ডিটেল আমি তোমাদের কমেন্টে পোস্টে করে দেবো যে কী কী পাবে অ্যাকচুয়ালি। সো তোমাদের হচ্ছে কি যে ডিএসসি 3-তে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জামা রয়েছে। প্রথমে একটা কথা বলে দিই, যাদের প্রিপারেশনস একদম খারাপ বা যারা পরীক্ষার আগের দিন এই ভিডিওটা দেখছো, তোমরা চাইলে প্রত্যেক কটা পোর্শনসের তোমাদের টোটাল 4টে 15 মার্কসের প্রশ্ন লিখতে হবে, 60, এবং 3টে হচ্ছে কিছু 5 মার্কসের অ্যান্সার্স করতে হবে সেকশন 1 এবং সেকশন 2 মিলিয়ে, 3 5 15। সো টোটাল হচ্ছে কি 75। সো এই যে 4টে 15 মার্কসের অ্যান্সার্স করতে হবে, 4টে সেকশন মানে 3টে ড্রামা রয়েছে এবং একটা হচ্ছে কি যে এই পোর্শনস থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জামা পোর্শনস থেকে। সো টোটাল 4টে 15 মার্কসের প্রশ্ন হয়ে গেল। সো তুমি যদি প্রত্যেক কটা পোর্শনসের প্রথম কোশ্চেন্সটা করে নাও, মানে একটু রিস্ক হলেও মোটামুটি সব কটা কোশ্চেন্স কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। যাদের প্রিপারেশনস একদম খারাপ, তোমরা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। যারা একটুখানি বেশি মার্কস পেতে চাইছো, তোমরা অল্টারনেটিভ প্রশ্নগুলো করে যেও বা দেখে যেতে পারো। তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউনিভার্সিটি উইথসে অ্যাটেন্ড করবে, তাই না? সো তুমি যদি ইউনিভার্সিটি উইথসে অ্যাটেন্ড না করে রেসিডেন্স কমিটি অফ ম্যানার্স বা অন্য কোনো 15 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করলে তুমি একটু মার্কস বেশি পেতে পারো, ওই জন্য বলে দিলাম। সো প্রথম প্রশ্ন রেখেছি ইউনিভার্সিটি উইথস, কন্ট্রিবিউশনস অফ ইউনিভার্সিটি উইথস বা এলিজাবেথান ড্রামা। যদি এলিজাবেথান ড্রামাটা আসে, ধরো ইউনিভার্সিটি উইথস আসলো না, এলিজাবেথান ড্রামাটা আসলো যে কন্ট্রিবিউশনস লেখো, সো তুমি কিন্তু নর্মালি জেকোবিয়ান ড্রামা বা ইউনিভার্সিটি উইথস যে কোনো একটা অ্যান্সার্স লিখলেও হবে। জেকোবিয়ান ড্রামার ব্যাপারটা যারা জানো না, একটুখানি দেখে দিই প্রশ্নটা। এই যে প্রশ্নটা রেখেছিলাম আমি, এই প্রশ্নটার কথা বলছি, এটা কিন্তু ডাইস অফ মাল্টিটা 5 মার্কসের ইম্পর্টেন্ট। সো এটা যদি এলিজাবেথান ড্রামা দেয় তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে। আর একটা জিনিস, তোমরা অবভিয়াসলি এই যে যাদের মেনশনস করেছে নিয়েছে, এদের যে ফেমাস রাইটিংসগুলো রয়েছে, মানে ক্রিস্টোফার মার্লোর কিছু ফেমাস ওয়ার্কস আছে, রবার্ট গ্রিনের কিছু ফেমাস ওয়ার্কস আছে, দেন সেগুলো কিন্তু নর্মালি দেখে যাবে। তার কারণ এগুলো কিন্তু 5 মার্কসের ভেঙেও কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি কে রেখেছে রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স, বা যদি বলে রেজিস্ট্রেশন কমিটির পয়েন্ট অফ ভিউ লেখো, তাহলে কিন্তু তুমি এ করতে পারবে। আমি হচ্ছে কি যে তোমার এখানটা উইলিয়াম কনক্রিফ এবং রিচার্ড সেইডানকে নিয়ে আমার বেসিক্যালি লিখতে বলেছে। আরও কিছু আছে, তুমি যে কোনো দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে লিখলে হবে। বাট এই যে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ধরো রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স 15 মার্কসের জন্য আসলো না, মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের জন্য, ইভেন 5 মার্কসের জন্য। ধরো আসলো না রেজিস্ট্রেশন কমেডি 15 মার্কসের জন্য, তাহলে কিন্তু দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনক্রিফ, মানে এটা কিন্তু 5 মার্কসের জন্য দেবে, মানে এক পড়বে এবার। রেজিস্ট্রেশন কমেডি অফ 15 মার্কসের জন্য দেবে, আদারওয়াইজ হচ্ছে উইলিয়াম কনক্রিফ বা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড 5 মার্কসের জন্য দেবেই দেবে। যদি পরীক্ষাতে 18th সেঞ্চুরি ড্রামা বা সেন্টিমেন্টাল কমেডি দেয়, তাও কিন্তু পরীক্ষাতে এটা লিখলে কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে তোমার কন্ট্রিবিউশন অফ মডার্ন ড্রামাটিস্ট, এটা আমি 5 মার্কসের জন্য রেখেছিলাম ইভেন প্রথম থেকেই। কারণ এখানটায় যদি, এখানেও সেম, যদি মডার্ন ড্রামাটিস্টের পয়েন্ট অফ ভিউটা 15 মার্কসের জন্য না আসে, তাহলে এদের মানে লুকিং অ্যাঙ্গার মানে জন অসবোর্ন বা হোরাল পিন্টার, হেনরি গিবসন, এদের যে ফেমাস ওয়ার্কস আছে, এগুলো কিন্তু ভেঙে ভেঙে 5 মার্কসের জন্য দেবে, বুঝে গেছে? সিম্পল। নেক্সট হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি আমি রেখেছি বেন জনসন। বেন জনসন হচ্ছে কি যদি পরীক্ষাতে কমেডি অফ হিউমার আসে, তাহলে কিন্তু তুমি এটা মেনশন করতে পারো, লিখতে পারবে। তারপর হচ্ছে কি তোমার থিয়েটার অফ অ্যাবসার্ড। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে মডার্ন ড্রামাটিস্ট বা যদি পরীক্ষাতে মডার্ন ড্রামাটিস্টের কন্ট্রিবিউশনস আছে, তুমি কিন্তু মানে স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে বা থিয়েটার অফ অ্যাবসার্ডকে নিয়ে লিখলেও হবে। অনেকের একটুখানি প্রশ্ন আছে যে দাদা থিয়েটার অফ অ্যাবসার্ডের যে পয়েন্ট অফ ভিউটা, যে মুভমেন্টটা, সেটা তো মিড 20th সেঞ্চুরিতেও, এক্স্যাক্ট 20th সেঞ্চুরিতে নয়, মানে মডার্ন ড্রামার পয়েন্ট অফ ভিউতে পড়ে না।
দেখো ব্যাপারটা হচ্ছে কি স্যামুয়েল ব্যাকেটকে অ্যাজ এ মডার্ন ড্রামাটিস্ট হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে। সো সেই কারণের জন্য, এবং প্রশ্নটা কিন্তু এর আগের সিলেবাসেও কিন্তু ব্যাপারটা ছিল না, তুমি তুমি যেটা বলতে চাইছিলে বা তুমি যেটা বলতে চাও বাজারের মনে আছে, তো এটা কিন্তু ছিল না, তাও কিন্তু প্রশ্নটা দিত, ওই জন্য রেখেছি আমি এখানটায়। এবং যদি তোমার এই প্রশ্নটা ধরো মুখস্থ করা হয়নি এবং পরীক্ষাতে হচ্ছে কন্ট্রিবিউশনস অফ দ্য মডার্ন ড্রামাটিস্ট আসলে, তুমি কিন্তু থিয়েটার অফ অ্যাবসার্ড স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে। এবার পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আছে এখান থেকে, সেটা হচ্ছে কি যে তোমাদের এরকমভাবে প্রশ্ন আছে দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য টি.এস. ইলিয়ট or Samuel Beckett, ওকে বলে দিই, that is the contributions of T.S. Eliot or the Samuel Beckett to the English literature। মানে ইংলিশ লিটারেচারে স্যামুয়েল ব্যাকেট বা টি.এস. ইলিয়টের যে কন্ট্রিবিউশনস, সেটা কিন্তু নর্মালি কম্বাইন করে দেয় পরীক্ষাতে, তো ওটা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সেই জন্য আমি টি.এস. ইলিয়টটাকে 5 মার্কসের জন্য রেখেছি। টি.এস. ইলিয়টের এই ওয়ার্কসটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা এবার হচ্ছে সেকশন 2 তে দেখবো। সেকশন 2 তে তোমরা সবাই জানো যে কী প্রশ্ন রাখবো আমি। প্রথম প্রশ্ন হচ্ছে রেখেছি দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্রাজিক কমেডি, বা বলতে পারি ইন হোয়াট ওয়েজ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ব্লেন্ড কমিক এলিমেন্টস উইথ দ্য ট্রাজেডি ইন হিজ প্লেস, বা প্লট কনস্ট্রাকশনস বা ড্রামাটিক যে টেকনিক্সগুলো রয়েছে দেন সেগুলো। আদারওয়াইজ যদি বলে টাইটেল লেখো, তাহলে কিন্তু তুমি ট্রাজিক কমেডি মুখস্থ করলে টাইটেলটা কিন্তু আসলে পরীক্ষাতে লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপর যদি শাইলকের ক্যারেক্টারটা বা শার্লকের ক্যারেক্টার কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমাদের বলতে পারে যে বন্ড প্লটটা লেখো, তো তুমি যদি শার্লকের ক্যারেক্টার মুখস্থ করো না, বন্ড প্লটটা হয়ে যাবে। বন্ড বলতে যে টাকার ধার নিয়েছিল না, নর্মাল হচ্ছে কিছু, সেই পয়েন্ট অফ ভিউতে যে কোর্টে যে ব্যাপারটা হয়েছিল সেই পয়েন্ট অফ ভিউটা, মানে টোটাল প্লেটাই তো বন্ডের পয়েন্ট অফ ভিউটা কিছুটা পোর্শনস পড়েই। সো বন্ডের প্লটটাও কিন্তু ইম্পর্টেন্ট, যদি 5 মার্কস জন্য বন্ড প্লটটা দেয় তুমি শার্লকের ক্যারেক্টারটা মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অফ দ্য অ্যান্টনি এবং শার্লকের যে পয়েন্ট অফ ভিউটা, তুমি যদি শার্লকের ক্যারেক্টার মুখস্থ করে নাও এটাও কিন্তু হয়ে যাবে, বুঝা গেছে। বা জিউ অ্যান্ড খ্রিস্টান যে পয়েন্ট অফ ভিউটা বা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা, যেটা মানে তোমার প্লের মধ্যে দেখতে পাবে, সেটাও কিন্তু নর্মালি এটার মধ্যে দিয়ে হয়ে যাবে। তারপর একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে কি তোমার পোর্শিয়ার যে ক্যারেক্টারটা, বা মোস্টলি এখানটায় যে ক্যাসকেডের পয়েন্ট অফ ভিউটা, মানে প্রত্যেকটা ক্যাসকেডসের গায়ে কী লেখা ছিল, ভিতরে কী লেখা ছিল, সেই পয়েন্ট অফ ভিউটা তোমাদের কিন্তু এখানটায় পড়তে হবে, এবং ওই ক্যাসকেডের গায়ে কী লেখা ছিল এবং ভিতরে কী লেখা ছিল সেই লাইন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, বোঝা গেছে। এবং রিং এপিসোডটা কিন্তু পোর্শিয়ার ক্যারেক্টার করলে হয়ে যাচ্ছে, বা পয়েন্ট অফ ভিউটা কিন্তু হয়ে যাচ্ছে, বা রিলেশনশিপ অফ দ্য ভাসানিও বা পোর্শিয়ার ব্যাপারটা। এবং কোর্ট সিট, তুমি যদি পোর্শিয়ার ক্যারেক্টার মুখস্থ করো না, সবগুলো পোর্শন হয়ে যাবে, তোমাকে এটা সেপারেট না করলেও চলতো। ক্লিয়ার। নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন, মানে তোমার এখান থেকে প্যারিসোস সি থেকে প্রথম প্রশ্ন তোমার সাথে জানতে এই প্রশ্নটা রাখবো আমি, সো এটাই রেখেছি আমি। এবং প্রশ্নটা কিন্তু নর্মালি ডিরেক্টলি মন্ডের ক্যারেক্টার দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে একটা মানে লাইন দিয়েও দিতে পারে যে ভিক্টোরিয়ান ডিফিট, এবার দিতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে দ্য ওয়ার্ল্ড অফ রাইডার্স দ্য সি ইজ প্রিডোমিনেন্টলি এ ওয়ার্ল্ড অফ ওমেন ডিসকাস, এবার দিতে দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার রোল অফ সি ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে হচ্ছে কি যে দ্য সি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ the playwrights of sea discuss, বা বলতে পারে the sea never the never visible on stage is the real protagonist of the playwrights of sea, do you agree, give reasons, বা বলতে পারে symbolism, তো সি কে অ্যাজ এ সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে, তো সেইভাবে কিন্তু দিতে পারে, বোঝা গেছে। দুটো 50 মার্কসের প্রশ্ন দিলাম, এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। এবার আমি তোমাদের বলি, পরীক্ষাতে কিন্তু তোমাদের বলেছি যে প্রত্যেক কটা, মানে তুমি যদি মনে করো যে এখান থেকে এই প্রশ্নটা করে যাবে তাদের সমস্যা, এবং রাইটস অফ সি থেকে হচ্ছে কি এই প্রশ্নটা করে যাবে তাদের সমস্যা, তাহলে কিন্তু হবে, খুব একটা চাপ হবে না, হালকা রিস্ক হয়ে যায়, বাট খুব একটা অসুবিধা হবে না, একটা করে করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি মক টেস্ট বানাচ্ছি এনিওয়েজ। অ্যান্ড তোমাদের এখান থেকে মানে রাইটস অফ সি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, যদি বাই চান্স এটা সিলেক্ট করো তাহলে এটা আসবে, এই প্রশ্নটা আসার চান্স না খুব একটা নেই। মানে অনেক প্লে পোয়েটিক ড্রামাটা ইম্পর্টেন্ট, বাট তোমাদের যেহেতু এই সিলেবাসটা এমডিসিদের আছে, তো এমডিসিদেরও কিন্তু এই প্রশ্নটা পোয়েটিক ড্রামাটা দিতে পারে, যে আরআইএসসি অ্যাজ এ পোয়েটিক ড্রামা এটা দিতে পারে, তোমাদের আসার চান্স খুব একটা নেই। সো আমি তাও রেখেছি, নর্মাল যাদের মুখস্থ করা হয়ে গেছে চেঞ্জ করতে হবে, যাদের মুখস্থ করা হয়নি এটা বাদ দিও। বাট দেখবি দুটো লাইন আমি প্রথম থেকে দিয়ে আসছি, এটা 2012 এবং 2011 থেকে এসেছে, এটা কিন্তু করে নিও। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি যে লাস্ট 5 দাগে কী রেখেছি, আর্মস অফ দ্য ম্যান থেকে। আর্মস অফ দ্য ম্যান অ্যাজ এ অ্যান্টি রোম্যান্টিক কমেডি, বা বলতে পারো রাইট এ নোট অন দ্য শার্লস অ্যাটিটিউড টু দ্য লাভ অ্যান্ড ওয়ার, এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা বলতে পারো টাইটেল যদি দেয় সেপারেট টাইটেল, বা যদি বলে প্রবলেম প্লে, বা যদি বলে অ্যাজ এ সেন্টিমেন্টাল অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা, বা সহজে সিরিয়াস এবং কমিক এলিমেন্টস ইউজ করেছেন, দেন সেটা হয়ে গেল। নেক্সট আরেকটা প্রশ্ন 15 মার্কসের জন্য, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য সার্কাস অ্যান্ড ব্লান্টসলি ইন দ্য আর্মস অফ দ্য ম্যান, বা
এই যে যেই এই প্রশ্নটা নাই, যেই এই প্রশ্নটা তুমি যদি এটা মুখস্থ করো তাও হবে, যদি ধরো পরীক্ষাতে এই প্রশ্নটা আসলো যে সার্চ অ্যাটিটিউড টু দ্য লাভ অ্যান্ড অয়ার উইথ রেফারেন্স টু দ্য আর্মস অফ দ্য ম্যান, যদি এই প্রশ্নটা আসে তাহলে তুমি এটা লিখলেও হবে এবং এটা লিখলেও কিন্তু হবে, সেই জন্য আমি দুটোই সাথেই রেখেছি প্রশ্নটা, বোঝা গেছে? নেক্সট 5 মার্কসের জন্য কি রেখেছি দেখো, রায়নার যে ক্যারেক্টার এবং রায়নার ক্যারেক্টারের সঙ্গে নর্মাল হচ্ছে কি যে রায়না এবং লোকার যে ক্যারেক্টারের যে কম্প্যারিজনটা বা কন্ট্রাস্টটা সেটা আমি রেখেছি, এবং কিছু কোট আছে, ঠিক আছে, মানে কিছু কোড অ্যান্ড কোড স্পিচ আছে রায়নার দেন সেটা কিন্তু আমি এখানটায় মেনশানস করে দিয়েছি, যেমন এই একটা এ একটা এ একটা এ একটা এ একটা, ঠিক আছে? সো তুমি যদি রায়নার ক্যারেক্টারটা করে নাও এগুলো কিন্তু পারবে মোটামুটি, ঠিক আছে, হয়ে যাবে। আর একটা প্রশ্ন দিয়েছি যে মাইনর ক্যারেক্টার, দুটো মাইনর ক্যারেক্টারের ব্যাপারে লেখো আর্মস অফ দ্য ম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে। সো এই ছিল ওভারঅল হচ্ছে কি যে তোমাদের মক টেস্ট। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডিএসসি 3 থেকে ডিএসসি 4 থেকে মক টেস্ট বানিয়ে দেবো, তারপর হচ্ছে কি যে সেক 3 থেকে তোমরা সমস্ত মক টেস্টগুলো কিন্তু তোমাদের একটা প্লেলিস্ট বানানো আছে থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সে, সেখানটা কিন্তু পেয়ে যাবে, আর যেটা পড়বে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।